গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শহীদ জননী জাহানারা ইমামের লেখা ৭১-এর দিনগুলি। আজ অষ্টম পর্ব। জুলাই ১৯, ১৯৭১, সোমবার। মালুমিয়া আজ আবার বারেককে নিয়ে এসেছে। এ কদিনের কাজের ঠেলায় আমারও মন নরম হয়ে এসেছে। মালুমিয়ার কাকুতি মিনতি এবং বারেকের মাফ চাওয়ার পর ওকে আবার ফিরিয়ে নিলাম। কাশিমের অন্য বাসে চাকরি হয়ে গেছে, বারেকের হয়নি। জামি বলল, ভালোই হলো, এই দুর্দিনে গ্রামে গিয়ে না খেয়ে মরত। আমি হেসে বললাম, হ্যাঁ, বারেক না এলে তুমিও মরতে দাদা ডিউটি করতে করতে। পারভেজ এসেছে সন্ধ্যার পর। ও আগামীকাল রওনা দেবে। আমি আগেই বেলেডোনা 6 কিনে রেখেছি, অনেক কয়টা শিশি। আরও কিনেছি কয়েকটা নেইল কাটার, গোটা 3 সানগ্লাস। একটা সানগ্লাস আর একটা নেইল কাটার রুমির জন্য, বাকিগুলি তোমরা ব্যবহার করো। বেলেডোনা যখন যার লাগবে। পারভেজকে 200 টাকা দিলাম, 100 তুমি নিও আর 100 রুমিকে দিও। এসব কথা বলতে বলতে হঠাৎ গুলিগোলার শব্দে চমকে উঠলাম। পারভেজ বলে উঠল, কাছাকাছি কোথাও মনে হচ্ছে। বলতে না বলতেই বাতি চলে গেল। আমি হেসে বললাম, ওই বুঝি শুরু হলো। মোমবাতি জ্বালতে জ্বালতে চিন্তা করতে লাগলাম, কোন জায়গা থেকে এলো শব্দটা। উত্তর পূর্ব দিক থেকেই তো মনে হচ্ছে। ওদিকে কোথায়? শরীফ বলল, কেন, পিজি হাসপাতালে যাবার রাস্তাটায় পুকুরটার এপাশে যে পাওয়ার সাবস্টেশনটা আছে, ওখানে হতে পারে। যা আমি লাফ দিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, রেললাইন পার হয়ে ওই যে মেইন রোডের বাঁহাতে উঁচু দেয়াল আর কাঁটাতার ঘেরা সাবস্টেশনটা। কথার মাঝখানেই জামি হঠাৎ ইয়াহু বলে এক চিৎকার এবং আরেক লাভ। ওটাকে ধানমন্ডি সাবস্টেশন বলে না, মাঠ দেয়া কেল্লা, জয় মুক্তিবাহিনীর গেরিলা। আমি সন্ত্রস্ত হয়ে ধমকে উঠলাম, থাম থাম, অত চেঁচাস নে, কে কোথায় শুনে ফেলবে। পারভেজ উসকুস করে বলল, আমাকে এবার যেতে হয়। আর একটু পরে যাও, রাস্তায় অন্ধকারে কোথায় কোন বিপদ উৎপেতে আছে কে জানে। না, অন্ধকারই বরং সুবিধা। গুলির শব্দ তো শাহবাগের দিক থেকে এসেছে। আমি নিউ মার্কেটের দিক দিয়ে চলে যাই, কিছু হবে না খালাম্মা। এর চেয়ে অনেক বেশি ঝুঁকি নিয়ে আমরা চলাফেরা করি। ঘণ্টাখানেক পর হঠাৎ বাতি জ্বলে উঠল। মনটা দমে গেল। এত তাড়াতাড়ি সব ঠিক করে ফেলল। তবে ভোল্টেজ খুবই কম, এত কম যে মোমবাতির মতো আলো। রাতে ভাত খেতে খেতে আবার কারেন্ট চলে গেল। আমরা মোমবাতি জেলে বাকি কাজ সেরে শোবার ঘরে গিয়ে রেডিও নিয়ে বসলাম। একটু পরে ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুরু হবে। আজকাল রেডিওতে ব্যাটারি সবসময় ব্যবহার করি, কারণ কখন কোন জায়গায় বসে রেডিও শুনবো তার নেই ঠিক। বাড়ির সব জায়গায় ইলেকট্রিক তার বয়ে বেড়ানো সম্ভব না, আর এখন তো কারেন্টই নেই। আজ ভয়েস অব আমেরিকার খবর শুনে অবাক হয়ে গেলাম। ঢাকার রাস্তায় পাক সেনা ও মুক্তিবাহিনীর মধ্যে গান ফাইট, বলে কি, একেবারে মুখোমুখি সংঘর্ষ, গুলি বিনিময়। কই, আমরা তো ওরম কিছু টের পেলাম না। গুলিগোলার শব্দ শুনেছি বটে, তবে দুদলে একেবারে গান ফাইট হবার মতো অত সাংঘাতিক বলে মনে হয়েছে কি। জামি বলল, কি জানি, হয়তো এখানে সামান্য হয়েছে, ঢাকার অন্য এলাকায় বেশি হয়েছে। আমরা বাড়ি বসে সেটা টের পাচ্ছি না। শরীফ বলল, আপাতত চারদিক বেশ শুনশানি মনে হচ্ছে। এটুকু ঠিক যে এখন কোনো গান ফাইট হচ্ছে না। এখন শোয়া যাক, কাল খবর নেব কি হলো। আমি বললাম, ভোয়া বিবিসির বরাত দিয়ে বলল, বিবিসি তো আগেই বলেছে নাকি, আজ আমাদের বিবিসি শোনা হয়নি। কিন্তু বিবিসি বাংলা অনুষ্ঠান তো 8:30 থেকে 8:30। ঘটনা তো ওইরকম সময় ঘটেছে। তাহলে? শরীফ বলল, কেন, বিবিসি তো ইংরেজি খবরও দিতে পারে, আর বিবিসি ঘন্টায় ঘন্টা ইংরেজি খবর বলে না। আচ্ছা দেখি কাল খবর নেব আর কেউ শুনেছে কিনা। রাতে ভালো ঘুম হলো না, উত্তেজনায় সারা শরীর চনমন করছে। গুজব সত্যি হতে চলেছে নাকি? রাজধানী ঢাকা শহরে ইলেকট্রিসিটি থাকবে না, কিন্তু কাল দিনের আগে জানবার কোনো উপায় নেই। জুলাই 20, 1971, মঙ্গলবার। আজ সকাল থেকে পানি নেই। গত রাতে কারেন্ট না থাকার দরুন মিউনিসিপ্যালিটির পাম্প চালানো সম্ভব হয়নি, সেটা বোঝাই যাচ্ছে। বারেককে একটা ছোট বালতি হাতে ডাক্তারের বাসায় টিউবওয়েল থেকে পানি আনতে পাঠালাম। নিচের বাথরুমে 2টো বড় বালতি, রান্নাঘরে কয়েকটা ডেকচি ভর্তি করে নিলাম। ট্যাপে পানি না আসা পর্যন্ত কোনো মতে রাধা বাড়া আর হাত মুখ ধোয়ার কাজ চালিয়ে নিতে হবে। শরীফ অফিসে গিয়ে ফোন করেছে, শোনো, জামিকে পিজির দিকে রাস্তায় যেতে বারণ করো। ধানমন্ডি পাওয়ার সাবস্টেশনের সামনে আর চারপাশে অনেক মিলিটারি, পুরো জায়গাটা কর্ডন করে রেখেছে। রেললাইনের কাছ থেকে সব ট্রাফিক ঘুরিয়ে দিচ্ছে।
আমি তো গাড়ি ঘুরিয়ে আবার আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়ে বলা কানিল খেতে অফিসে এসেছি। আর কোনো খবর? এখনো জানি না, জানলে ফোন করব। ধলু আর চিশতি এসেছে 9:30টার দিকে। রাজশাহীতে ট্রাঙ্ক কল করবে। লাইন পেতে পেতে 11টা বাজল। অনেকক্ষণ গল্প করা গেল ওদের সাথে। পশ্চিম পাকিস্তানের সাধারণ লোকেরা নাকি জানে না যে পূর্ব পাকিস্তানে মিলিটারিরা এত খুন খারাপি করছে। সরকারি প্রচার মাধ্যমের চমৎকার ব্যবস্থাপনার ফলে তারা জানে যে পূর্ব পাকিস্তানে ভারতীয়রা হামলা করছে, দেশের ভেতরের কিছু গাদ্দার বাঙালি তাদেরকে সাহায্য করছে। সেই জন্য পাকিস্তান আর্মি ভারতীয় দমন আর হিন্দু মারার কাজে ব্যস্ত রয়েছে। বুবু, জানেন তো পশ্চিম পাকিস্তানের কি ভয়ানক রকম অ্যান্টি ইন্ডিয়ান। এখন আরও বেড়েছে। 65 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পর থেকে তো অনেক বেশি। ইয়াহিয়া সরকার এই সেন্টিমেন্টটার সুযোগ নিয়ে এমন নির্লজ্জের মতো মিথ্যে প্রোপাগান্ডা চালাচ্ছে, কি বলবো। আর ওদিককার জনসাধারণ এমন কট্টর পাকিস্তান প্রেমিক যে সরকার যা বোঝাচ্ছে নির্বিচারে তাই বুঝে নিশ্চিন্তে দিন গুজরান করছে। ওদিকের লোকেরা কি বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রেডিও অস্ট্রেলিয়া সব শোনে না? শোনে, কিন্তু বিশ্বাস করে না। ওরা সরকারের ছেলে ভোলানো ছড়া শুনেই সন্তুষ্ট। শরীফ আবার ফোন করল 11টার দিকে। কাল রাতে উলান আর গুলবাগ পাওয়ার স্টেশনে শর্ট সার্কিট হয়েছে। আর শাহবাগে? না, ওখানে ঠিকমতো হয়নি। উলান কোথায়? গুলবাগ? উলান রামপুরার দিকে, গুলবাগ খিলগাঁওয়ে। আরেকটা খবর, পরশু বিকেলে শুধু গ্যানিজে নয়, ভোগেও। তাই নাকি? বাহ, বেশ তো। একই দল নাকি? ঠিক জানি না, কেউ বলতে পারল না। শোনো, বাসায় ফেরার পথে আজই লোডাউন কিনে নিয়ে এসো। কমোড ব্যবহার করা যাচ্ছে না, বালতি দিয়ে পানি ঢালে ঠিকমতো ফ্ল্যাশ হয় না। আচ্ছা, আনবো। তুমি আহাদ মিস্ত্রিকে বিকেলে আসতে বলে দাও। চিশতিকে বললাম, তোমরা বাড়ি ফেরার পথে 2টো হারিকেন আর কিছু মোমবাতি কিনে নিয়ে যেও। লুলু এলো 1টার দিকে, বলল, কি কাণ্ড জানেন মামি? ধানমন্ডি 15 নম্বর রোডে কাল রাতে কারা যেন একটা মোটর গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে। আজ ভোরে সেখানে লোকে লোকারণ্য। কিন্তু মজা কি জানেন? যেই সূর্য উঠল, লোকজন অমনি সব ফাঁকা। কেন? সূর্য ওঠার পর মিলিটারি আসবে। মিলিটারিরা তো বিচ্ছুদের ভয়ে নিজেরাই নিজেদের কারফিউ দিয়ে রাখে সারা রাত। তুই না আজিমপুর রোডে থাকিস, তুই ধানমন্ডি 15 নম্বর রোডের খবর জানলি কি করে? বারে, আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে বেরোই না। লুলু, তুই কি উলান গুলবাগের কথা শুনেছিস কারো মুখে? আর আমাদের পাড়ার ঘটনা? লুলু অবাক হয়ে বলল, না তো। কেন, কি হয়েছে? লুলুকে সংক্ষেপে বললাম গতকাল রাতের ঘটনা আর সকালে শরীফের ফোনের কথা। তোর মামা এলে সব বিস্তারিত শোনা যাবে। বস, খেয়ে যাবি। 2:30 বেজে গেছে, শরীফ এখনো আসছে না। ছটফট করছি। ও এলে তবেই শোনা যাবে উলান গুলবাগের ঘটনার পুরো বিবরণ। ফোনে খোলাখুলি কথা বলা বিপজ্জনক, তাই শর্ট সার্কিট শুনেই সন্তুষ্ট থাকতে হয়েছে। শরীফ এসে বলল, গেরিলারা ওই 2টো পাওয়ার স্টেশনের ট্রান্সফর্মার উড়িয়ে দিয়ে ঠিকমতো ভেঙে গেছে। খান সেনারা একটাকেও ধরতে পারেনি। তবে বিস্ফোরণের পর থেকে ওই 2 এলাকায় ত্রাসের রাজত্ব শুরু হয়েছে। ধরপাকড়, বাড়ি বাড়ি তল্লাশি। রামপুর আর খিলগাঁও এলাকা নাকি খান সেনা দিয়ে গিজগিজ করছে। ওদিকে রাস্তা দিয়ে হাঁটাও নাকি বিপজ্জনক। আমার ভয় হলো ধানমন্ডি সাবস্টেশনের দরুন মিলিটারি হামলা আমাদের বাড়ি পর্যন্ত গড়াবে না তো আবার। শরীফ বলল, মনে হয় না। আমাদের বাড়ি ওই জায়গা থেকে বেশ দূরে, গলির ভেতরে। ওরা সাবস্টেশনের চারপাশটা ঘিরে তল্লাশি করছে। ওখানে বিচ্ছুরা ভেতরের যন্ত্রপাতি বিশেষ নষ্ট না করতে পারলেও পুলিশ বেশ কয়েকটা মেরে দিয়ে গেছে। শরীফ 3টে লোডাউন কিনে এনেছে। আহাদ মিস্ত্রি কাজে লেগে গেছে। অন্তত একটা লোডাউন আজকের মধ্যেই লাগাতে হবে। প্রথমে দোতলায় বাবার বাথরুমটায় কাজ শুরু হয়েছে। আহাদ এ পাড়ারই লোক, দরকার হলে ও রাত 10টা পর্যন্ত কাজ করতে পারবে। ডাক্তারের টিউবওয়েলটা খুব মোক্ষম সময় বসানো হয়েছিল, আজ বড্ড কাজে লাগলো। আমি তো সকালেই পানি আনিয়ে সেরেছি। বিকেলে দেখি সব বাড়ি থেকে কলসি, বালতি, জগ সারে সারে চলেছে ডাক্তারের বাড়ির দিকে। দিনের বেলা ডোমেস্টিক অর্থাৎ লাইট ফ্যানের লাইনে 2-1বার কারেন্ট এসেছিল অল্পক্ষণের জন্য। পাওয়ার লাইন একেবারেই ছিল না। সন্ধ্যার পর সব লাইন চলে গেল। সারা ঢাকা শহর নিকষ কালো। বিকেলেই তাড়াহুড়ো করে 4টে হারিকেন কিনে আনা হয়েছে। দোকানে শরীফ আর জামি গিয়েছিল। এসে বলল, হ্যারিকেন আর মোমবাতি কেনার জন্য দোকানে যা ভিড়, সবাই কিনছে, আর দোকানিরাও এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে।
জুলাই 22, 1971, বৃহস্পতিবার। দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম। কলিং বেলের শব্দে উঠে দরজা খুলে দেখি মনু। ও খালাম্মা, গোটা শহর পানির তলায় ডুবে গেছে, এমন বৃষ্টি দেখিনি। আমাদের ঘরের ভেতরেও তো পানি ঢুকেছিল, মেঝের উপর 1 ফুট, রাস্তায় ছিল কোমর সমান। এই তো ঘন্টা 2 আগে পানি নেমেছে। মনু ঘরের চারদিকে এলোমেলো জিনিসপত্রের দিকে তাকালো। তাই ভালোই তো হয়েছে খালাম্মা, এরকম বৃষ্টিতে খানসেনারা খুব বেকায়দায় পড়ে গেছে। একে তোরা এরকম বড় বড় নদী, বিল, হাওর দেখেইনি, তার উপর এরকম এক নাগাড়ে বৃষ্টি। ঢাকা শহরের রাস্তায় 1 কোমর পানি। ওদের দেশে তো ড্রেনের মতো খালে 1 হাঁটু পানি জমলে ওরা ডুবে মরে। সবাই মিলে খুব হাসলাম। তারপর আমি গম্ভীর হয়ে বললাম, এখন থেকে একটু বেশি সাবধানে থেকো মনু। সরকার তো রাজাকারদের অনেক ক্ষমতা দিয়ে দিল। সামরিক আইন আদেশ 159 জারি করে ওদের ইচ্ছে মতো গ্রেপ্তারের ক্ষমতা দিয়ে দিয়েছে। ওদেরকে পাইকারি হারে অস্ত্র দেওয়া হচ্ছে। সন্দেহ হলেই যে কোনো লোককে ওরা গ্রেপ্তার করতে পারবে, গুলিও করতে পারবে। শরীফ একটু হেসে বলল, এসব ক্ষমতা রাজাকারদের প্রথম থেকেই দেয়া ছিল। এখন একটা সামরিক আইন আদেশের মাধ্যমে ঘোষণা দিয়ে হালাল করে নিলে বলতে পারো। মনে বলল, পাকিস্তান সরকার কিন্তু বেশ ঘাবড়ে গেছে। ঢাকা শহরে রোজই দিনে রাতে বিচ্ছুরে একটা না একটা কিছু করেই যাচ্ছে। তাছাড়া সারা দেশের বর্ডার জুড়ে যুদ্ধ তো বেশ জোরে সোরে চলছে। কিছু কিছু বর্ডার এলাকা মুক্ত হয়ে গেছে। কাজেই সরকার এখন শুধু রাজাকার কেন, আরও যদি কিছু বাহিনী বানাতে পারে তাও বানাবে। কেন, পশ্চিম পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে মিলিশিয়া আনছে না? ওই যে কালচে ছাই রঙের সালোয়ার কামিজ পরা সৈন্যগুলি। হ্যাঁ, ওগুলোই তো গোটা দেশ ভরে গেছে। মনু আসাতে একটু ভালো লাগলো। কিছুদিন থেকেই মনটা কোনো মতেই বাগে থাকছে না। সবসময় মন খারাপ। একটা কিছু হলেই লুকিয়ে বা প্রকাশ্যে কান্না, যখন তখন পাঁজরে ব্যথা। কিছুদিন থেকে আরেকটা কথা সবসময় মনে রাখছে, অন্য ছেলেরা তো প্রায় প্রায় ঢাকা আসছে কত রকমের ডিউটি নিয়ে। রুমি কি একবার আসতে পারে না? মনু বলল, আসবে খালাম্মা, আসবে। ওদের ট্রেনিং হয়তো এখনো শেষ হয়নি, ও তো অনেক দেরিতে গেছে। তা বটে, রুমির যাওয়াতে আমি তো বাদ ছেদেছি প্রথম দিকে। মনু আগামীকাল ফিরে যাবে। ওর হাতে 200 টাকা দিলাম। মুক্তিযোদ্ধাদের এখন টাকার খুব দরকার। যখন যার হাতে পারছি পাঠাচ্ছি। পারভেজ নিয়ে গেছে, টাট্টুর সঙ্গে 2 বারে 200 পাঠিয়েছি। টাট্টুর মাধ্যমে পরিচয় হয়েছে রাজু বলে এক মুক্তিযোদ্ধার সঙ্গে, তার হাতেও কয়েকবার 200-500 করে টাকা পাঠিয়েছি। আমাদের নিজেদের টাকা বেশি নেই, কিন্তু আল্লাহ টাকার ব্যবস্থা করে দিয়েছেন। শরীফের অনেক ইঞ্জিনিয়ার বন্ধু, পাকিস্তান কনসালটেন্সির ডিরেক্টর মজিদ সাহেব শরীফকে বলেছেন তার 2টি মাত্র মেয়ে বিয়ে শাদী হয়ে বিদেশে আছে, তাদের জন্য তিনি যথেষ্ট দিয়ে দিয়েছেন। এখন কিছু টাকা তিনি দেশের জন্য খরচ করতে চান। মজিদ সাহেব স্থির করেছেন 10,000 টাকা তিনি মুক্তিযুদ্ধের জন্য খরচ করবেন, কিন্তু তার কোনো সোর্স নেই পাঠাবার। তাই শরীফকে অনুরোধ করেছেন। সেভিংস সার্টিফিকেট ভাঙিয়ে 2 বারে 5,000 টাকা করে 10,000 টাকা শরীফের হাতে তুলে দিয়েছেন। শরীফ ক্রমান্বয়ে এই টাকা কিছু কিছু করে বিভিন্ন মুক্তিযোদ্ধার হাতে দিয়ে পাঠাবার ব্যবস্থা নিয়েছে। ছেলেরাও একসঙ্গে বেশি টাকা নেবার ঝুঁকি নিতে চায় না, তার চেয়ে যখনই আসবে অল্প অল্প করে নিয়ে যাবে। মজিদ সাহেব শরীফকে শুধু একটা শর্ত দিয়েছেন, তার এ টাকা দেওয়ার কথা কাউকে ঘুণাক্ষরে বলা চলবে না, শুধু তিনি আর শরীফ জানবেন। শরীফ রাজি হয়েছে। শরীফ অবশ্য আমাকে বলেছে, তবে নিজের অর্ধাঙ্গিনীকে বলাটা বোধহয় শর্তভঙ্গের মধ্যে পড়ে না। 3টে বাথরুমে লোডাউন লাগানোর কাজ শেষ হয়েছে। আহাদ মিস্ত্রি আজ থেকে ভেতরের উঠানে টিউবওয়েল বসাচ্ছে। জুলাই 24, 1971, শনিবার। আজ আহাদ মিস্ত্রি টিউবওয়েল বসানোর কাজ শেষ করল। আর আজ দুপুর থেকেই ডাইরেক্ট ট্যাপটাতে চিরচির করে একটু একটু পানি আসা শুরু হলো। বিকেলের মধ্যে পাওয়ার লাইন ঠিক হয়ে গেল। লাইট পানি আসাতে খুব আরাম লাগছে বটে, কিন্তু মনে মনে কোথায় যেন একটা আশাভঙ্গের খচখচানি। ঢাকার মতো জায়গায় কারেন্ট থাকবে না, বিজলি বাতি জ্বলবে না, ট্যাপের পানি পাওয়া যাবে না, হ্যারিকেন জ্বালিয়ে রাতে কাজ চালাতে হবে, টিউবওয়েল টিপে পানি নিতে হবে। এইরকম একটা পরিস্থিতির সম্ভাবনায় মনটা কি 25-30 বছর আগে শৈশবকালে ফিরে যাবার জন্য উন্মুখ হয়েছিল। কদিনের এলোপাথারি খাটুনিতে শরীরটা বড্ড কাহিল হয়ে গেছে মনে হচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে শুয়ে বিশ্রাম নিতে ইচ্ছে করে। ড্রয়িং রুমের ডিভানটায় শোয়া যায় বটে, কিন্তু মেহমান থাকলে তা আর সম্ভব হয় না। তাই আজ ডাইনিং টেবিল আর সিঁড়ির মাঝামাঝি জায়গায় উত্তরের দেয়াল ঘেঁষে একটা ছোট চৌকি পেতে ফেললাম। তোষক বিছিয়ে সুন্দর একটা ফুলতোলা বেড কভার দিয়ে ঢেকে দিলাম। এইবার ঠিক হয়েছে।
বাইরের ঘরে মেহমান থাকলেও আমি রান্না করার ফাঁকে ফাঁকে এখানে শুয়ে বিশ্রাম নিতে পারবো। এটার পায়ের দিকে সিঁড়ির পাশে পুব ঘেঁষে দুটো সোফাও রাখলাম। মনু, দুলু, পারভেজ, রাজু, টাট্টু এরা আজকাল প্রায় প্রায়ই আসে। আজকাল এ পাশেই বসাই, যাতে বাইরের ঘরে কেউ হঠাৎ এসে ওদের না দেখে। কিছুদিন আগে একদিন পারভেজ জিজ্ঞেস করছিল, খালাম্মা, দুটো বাড়ির পরের বাড়ির একটা ছেলে দেখি যখনই যাই বা আসি আমাকে নানান কথা জিজ্ঞেস করে। আমি রুমির কে হই, রুমি কোথায় গেছে, এসব কথা। ওই শোনার পর থেকে পারভেজ, মনু, জিয়া, রাজু সবাইকে বলে দিয়েছি কেউ জিজ্ঞেস করলে যেন ওরা বলে ওরা রুমির চাচাতো ভাই। মাসুম সেই মার্চে দেশে গিয়েছিল। আজ সন্ধ্যার পর দেখি হঠাৎ সে এসে হাজির বাড়ি থেকে। ওকে দেখে খুব খুশি হয়ে উঠলাম। বাড়িটা বড্ড খালি হয়ে গিয়েছিল। রাতে খাওয়া দাওয়ার পর আমার বিশ্রামের চৌকিটাতে আরাম করে শুয়ে বললাম, এবার বল দেশের খবর। 25শে মার্চের পর খাটুরিয়া ডোমার ওদিকে কি হয়েছিল? খাটুরিয়া আমার শ্বশুরবাড়ির গ্রাম, ডোমার থানা। মাসুম বলল, 25-26শে মার্চ চিলাহাটি থেকে একদল ইপিআর খাটুরিয়ার উপর দিয়ে সৈয়দপুরের দিকে মার্চ করে যায়। কেন? সৈয়দপুর ক্যান্টনমেন্ট আক্রমণ করবে বলে। খাটুরিয়ায় কয়েকটা বাংকারও তৈরি করেছিল ওরা। বাংকার কেন? ওদের কাছে যা শুনেছিলাম, চিলাহাটি থেকে শুরু করে মাঝে মাঝে ওরা বাংকার বানাতে বানাতে আসছিল। যদি পরে সেরকম যুদ্ধ করতে হয় তাহলে যাতে সুবিধা হয় সেজন্য। যুদ্ধ হয়েছিল? ওই দলটা সৈয়দপুর পর্যন্ত পৌঁছাতে পারেনি। মাঝপথে দারোয়ানিতে পাক আর্মি যুদ্ধ করে ওদেরকে হটিয়ে দেয়। দুদিন পরে ওরা খাটুরিয়ার উপর দিয়ে আবার ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। নীলফামারীর খবর জানিস কিছু? নীলফামারী থেকে খাটুরিয়ার দূরত্ব বেশি নয়। আমাদের অনেক আত্মীয় স্বজন নীলফামারীতেই থাকে। মাসুম বলল, 6 এপ্রিল পর্যন্ত নীলফামারী মুক্তই ছিল। 7 তারিখ সকালে পাকিস্তান আর্মি যুদ্ধ করে মুক্তিবাহিনীকে হটিয়ে দেয়। জামি বলল, একটা ব্যাপার লক্ষ্য করেছ মা, ঢাকা ছাড়া বাংলাদেশের আর সব জায়গাতেই কিন্তু প্রথম কিছুদিন মুক্তিযোদ্ধারাই দখলে নিয়েছিল। বাংলাদেশের সবগুলো জেলা সদরের প্রথম দিকে পাক আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে ছিল। তারপর তারা বেরিয়ে যুদ্ধ করে মুক্তিবাহিনীকে হটিয়েছে। তারপর তারা জ্বালাও পোড়াও করতে পেরেছে, তার আগে কিন্তু নয়। মাসুম বলল, আমরা তো 26শে মার্চে আকাশবাণী, বিবিসি, ভয়েস অব আমেরিকা এসব শুনে ভেবেছিলাম ঢাকা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আসলেও প্রায় তাই হয়েছিল। ঢাকায় যত বস্তি, যত বাজার, কাঁচা বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছিল। নেহাত বিল্ডিং পুড়িয়ে ছাই করা যায় না, তাই গোলা মেরে মেরে যতটা পেরেছিল ইকবাল হল, জগন্নাথ হল, শহীদ মিনার চুরমার করে দিয়েছিল। শহীদ মিনার তো এখন ওইভাবেই আছে। ওখানে মসজিদ লেখা একটা সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নামিয়েছিল। জামি বলল, মাসুম ভাই, রমনা রেসকোর্সের কালী মন্দিরটা কিন্তু নেই। ওটা গোলা দিয়ে পুরোপুরি গুড়িয়ে ওখানকার মাটিটা পর্যন্ত সমান করে দিয়েছে। আমি বললাম, তুই আরও আগে ঢাকা এলে পারতিস। কি করব, বাবা কিছুতেই আসতে দেবেন না। ওদিকে তখন গুজব, ঢাকার মোহাম্মদ মিরপুরে বাস কোচ থেকে নাকি বাঙালিদের নামিয়ে মেরে ফেলে। এখন আবার ওদিকে নতুন উপদ্রব শুরু হয়েছে। সৈয়দপুরে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, তাতে চারপাশের এলাকা থেকে লোক ধরে এনে এয়ারপোর্ট তৈরির কাজে লাগানো হচ্ছে। ওদিকে সব ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানদের উপর হুকুম হয়েছে নিজ নিজ এলাকার গ্রামগুলি থেকে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক লোক পাঠাতে হবে। মাটি কাটা থেকে শুরু করে এয়ারপোর্টের বিল্ডিং বানানো, রানওয়ে তৈরি সমস্ত কাজই ওইসব লোক দিয়ে বিনা মজুরিতে করানো শুরু হয়েছে। পুরো অঞ্চলে একেবারে হাহাকার পড়ে গেছে। প্রত্যেক চেয়ারম্যান গ্রামভিত্তিক নির্দিষ্ট সংখ্যক লোক পাঠাতে বাধ্য। কোনো গ্রামে কামলা মজুর সব পাওয়া না গেলে শিক্ষিত স্বচ্ছ লোকেদের মধ্য থেকে নিয়ে হিসেব পুরো করে দিতে হচ্ছে। কোনো ছাড়াছাড়ি নেই। যে এলাকা থেকে যতগুলি মজুর পাঠাবার কথা ঠিক ততগুলি পাঠাতে হবে। তাতে যদি গ্রামের মোড়লকে, তার ছেলেকে বা অন্য কোনো শিক্ষিত লোককে নিয়ে আসতে হয় তাহলে তাই নিতে হবে। এইবার বাবা একটু ভয় পেয়েছেন বলে ঢাকা আসতে দিলেন। রাস্তায় কীরকম ভোগান্তি হলো, আর পৌঁছাতে তো দেরি হলো যে। দেরি হওয়ার কারণ অনেক জায়গায় ব্রিজ নষ্ট, মুক্তিবাহিনী উড়িয়ে দিয়েছে। এক বাস ছেড়ে নৌকায় নদী পেরিয়ে অন্য বাস ধরা, বাসে ওঠার সময় আবার চেকিং। ঢাকা ঢোকার আগে কড়া চেকিং। বাস থেকে নামিয়ে লাইন ধরে দাঁড় করিয়ে বডি চেক করে। জিনিসপত্র সব নামিয়ে তন্ন করে চেক করে। প্রতিটি চেকপোস্টে একই ব্যাপার। শেষ পর্যন্ত যে এসে পৌঁছেছি এতে আল্লাহর কাছে হাজার শুকুর। জামি বেসুরো গলে হঠাৎ গান গেয়ে উঠল। মনে হলো যেন পেরিয়ে এলাম অন্তবিহীন পথ, আসিতে ঢাকার দ্বারে। জামি শৈশবকালে কিছুদিন বাফায় গান শিখেছিল। জুলাই 25, 1971 রবিবার।
সকালে নাস্তা খাবার সময় বললাম, অনেকদিন আতা ভাইয়ের বাড়ি যাওয়া হয়নি, মাসুম এসেছে, চলো ওকে নিয়ে যাই। শরীফ বলল, ওই সঙ্গে ফকিরের বাসাও ঘুরে আসবো, ওকে ফোন করে দাও তো যেন বেরিয়ে না যায়। আতা ভাই নারিন্দায় থাকেন, ফকির লারমিন স্ট্রিটে। ফোন করতেই ফকির বলল, আজকে এদিকে না আসাই ভালো, কাল সারা রাত ধরে যাত্রাবাড়ির ওদিকটায় গোলাগুলি চলেছে। সকাল হতেই হাটখোলার মোড় থেকে যাত্রাবাড়ি ড্যামরা ওই এলাকায় কারফিউ দিয়ে রেখেছে। তাই নাকি? কি বৃত্তান্ত কিছু জানতে পেরেছেন? না, এখন বৃত্তান্ত জানতে বেরোনো খুব নিরাপদ হবে না। যাত্রাবাড়ি ড্যামরা এলাকায় বহু ধরপাকড় হচ্ছে, মারধর হচ্ছে। আমরা তো পাশেই। আমি অবশ্যই ইচ্ছা করলে নবপুর রোডের দিকে বেরোতে পারি, কিন্তু আমার বউ বলছে কি দরকার, অন্তত একটা ছুটির দিন বউ বাচ্চা নিয়ে বাড়িতে আরাম করি। হ্যাঁ করুন, আমরা তাহলে তাই করি। আতা ভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম, রাতে গোলাগুলি শব্দ শুনেছেন? উনি বললেন, শুনেছি প্রচুর, আমরা তো ভয় পেয়ে গেছিলাম, শেষ পর্যন্ত আমাদের পাড়াতেও শুরু হলো কিনা, কিন্তু এদিকে আর আসেনি। গোলাগুলি কোন দিক দিয়ে হয়েছে বলে মনে হয়? শব্দটা তো যাত্রাবাড়ির দিক থেকে এসেছে মনে হয়, হাটখোলার মোড় থেকে ওই দিকে তো কারফিউ আজ। মনটা খুব চনমন করতে লাগলো। যাত্রাবাড়ির দিকে সারা রাত গোলাগুলি, না জানি কি যুদ্ধ হয়েছে, কার কাছে কেমন করে যে ঘটনার বিবরণ পাই। জুলাই 26, 1971, সোমবার। যাত্রাবাড়ির ঘটনা নিয়ে সারা শহরে তুমুল হইচই। কাল থেকে কতজনের মুখে যে কতবার একই বৃত্তান্ত শুনলাম তার হিসাব নেই। আমাদের সকলের আনন্দ আর উত্তেজনার একটা বড় কারণ, সারা রাত ধরে গোলাগুলিটা দুই দল খান সেনার মধ্যেই হয়েছে। আসল ব্যাপারটা হলো, যাত্রাবাড়ির রাস্তা দিয়ে সারা রাত ধরে মিলিটারি ভর্তি বড় বড় লরি যাতায়াত করে। ওদের যাতায়াতের সুবিধার জন্য রাত 10টার পর ওই রাস্তা দিয়ে অন্য সব গাড়ি চলাচল বন্ধ থাকে। পরশু মাঝরাতে কয়েকজন বিচ্ছু পথের উপর দিয়ে কয়েকটা ছোট সাইজের মাইন বসিয়ে দেয় কোনো এক ফাঁকে। তাতে দুটো খানসেনা ভর্তি লরি উল্টে রাস্তার পাশে ঢালু জমিতে পড়ে যায়। রাতের অন্ধকারে শব্দ ও চিল্লাচিল্লি শুনে যাত্রাবাড়ির চেকপোস্ট থেকে পাক আর্মি ভাবে ওখানে নিশ্চয়ই গেরিলারা কিছু করছে। অমনি তারা গুলি ছুটতে শুরু করে। তা শুনে খাদে পড়া পাক সেনারা মনে করে ওগুলো মুক্তিদের গুলি, তখন তারাও গুলি করে। এমনিভাবেই খান সেনারা অমাবস্যার ঘোর কালো রাতের অন্ধকারে মুক্তি ভেবে নিজেদের মধ্যেই। আমরা যত শুনি তত হাসি। কাগজে ভিয়েতনাম যুদ্ধের খবর প্রসঙ্গে মাঝে মাঝেই সেম সাইড কথাটা পড়েছি, এবার ঢাকাতেই সেম সাইড হলো। জুলাই 27, 1971, মঙ্গলবার। আজ ইমনের জন্মদিন। বেচারা এখনো হাসপাতাল থেকে ছাড়া পায়নি। কি যে দুর্দিন যাচ্ছে আনোয়ারের উপর দিয়ে। সকালে ডলিয়াপাকে সঙ্গে নিয়ে ইমনের জন্য পুতুল কিনলাম, আরও 2-4টে টুকিটাকি উপহারও কেনা হলো। 3:30টায় ডলিয়াপা এসে আমায় তুলে নিয়ে হাসপাতালে গেলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে 1 কাপ চা নিয়ে জুত করে বসতেই দাদাভাই আর মর্তুজা ভাই এলেন। এমজি মর্তুজা এসো তেল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ, শরীফের বন্ধু। তার বড় ভাই এমজি মোস্তফা ন্যাশনাল সিকিউরিটি ইন্স্যুরেন্সের ম্যানেজার। মর্তুজার সঙ্গে সঙ্গে আমাদেরও দাদাভাই হয়ে গেছেন। সপ্তাহে কমপক্ষে 4 দিন আমরা একে অন্যের বাড়িতে যাওয়া আসা করি। ঢুকেই দাদাভাই বলে উঠলেন, 7টা তো বেজে গেছে, শুধু চা নিয়ে বসেছেন? আমি হক চুকিয়ে তাকাতেই দাদাভাই হেসে ফেললেন, রেডিও কই, স্বাধীন বাংলা শুরু হয়ে গেছে না? স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান আমরা বেশ আগ্রহ করেই শুনি, তবে অন্য কাজের ধকলে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য বাদ পড়ে যায়। দাদাভাই আর শরীফের বেলায় তা হবার জো নেই। জামিকে আনতে বললাম রেডিও। এত তাড়া কিসের, এটাই তো আবার সকালে রিপিট করবে। সকালে ম্যাডাম আমরা চাকরি করি, আপনাদের মতো ঘরে বসে আরাম করার কপাল নিয়ে জন্মেছি নাকি? মর্তুজা জিজ্ঞেস করলেন, ভাবি ইমাম ভাই কই? উনি একটা কাজে মার বাসায় গেছেন, এক্ষুনি এসে পড়বেন। কথা শেষ হওয়ার আগেই বেল বাজল। শরীফ এসে গেছে। রেডিওটা ডাইনিং টেবিলে রেখে আমরা চারধারে ঘিরে বসলাম। আগস্ট 1, 1971, রবিবার। 3 জন মার্কিন নভোচারী অ্যাপোলো 19 নভোযানে চড়ে কোটি কোটি মাইল মহাশূন্য পাড়ি দিয়ে চাঁদের পিঠে নেমে আরামে ঘুরে বেড়াচ্ছে। আহা, আমি যদি কোনো রকম টুটাফুটা আকাশযান পেতাম, যেটায় চড়ে মাত্র কয়েকশো মাইল দূরে মেলাঘর বলে একটা জায়গায় নেমে মাত্র 1 পলকের জন্য আমার রুমিকে চোখের দেখা দেখে আসতে পারতাম। রুমি গেছে আজ 48 দিন হলো, অথচ মনে হচ্ছে 48 মাস দেখিনি। এক এক সময় মনে হয়, রুমি বলে কেউ কি আছে? রুমি নামের কেউ কি ছিল কোনো দিন? নাকি রুমি একটা অলিক মায়া? আজ থেকে ডাক্তার নুরুল ইসলামের ব্যবস্থাপত্রে ওষুধ খেতে শুরু করেছি। উনি প্রথমে দেখে রক্ত থেকে শুরু করে এক্স রে পর্যন্ত
যত ধরনের পরীক্ষা আছে সব করাতে বললেন। সেসবের রিপোর্ট দেখে তারপর ওষুধ দিয়েছেন তো বটে, কিন্তু আমি জানি এসব ওষুধ আমার কোনো কাজ হবে না। আমার আসল ওষুধ আছে মেলা ঘরে, সেই ওষুধ কে এনে দেয়? বিকেলে কলিম এসেছে, তারও খুব মন খারাপ। নীলফামারী থেকে তার ছোট শালা পাওয়ার লতিফুর রহমান প্রধান ঢাকা এসেছে 1 সপ্তাহ হলো। সে খবর এনেছে পাক আর্মি তার বড় দুলাভাইকে মে মাসের শেষ সপ্তাহে মেরে ফেলেছে। এই খবর শুনে কলিমের বউ সেলিনা খুব কান্নাকাটি করেছে। সেলিনার বড় দুলাভাই মকবুল হোসেন চিলাহাটিতে থাকতেন। খুবই সজ্জন প্রকৃতির লোক ছিলেন। সেলিনার বাবা মা পাওয়ার সহ অন্য 2 ছেলে নিয়ে মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত নীলফামারীতে নিজের বাড়িতেই ছিলেন। সে সময় নীলফামারীতে ইপিআর, ইবিআর, আনসার, মুজাহিদ ও স্থানীয় যুব সম্প্রদায় মিলে যে প্রতিরোধ বাহিনী গড়ে উঠেছিল, তাতে সেলিনার বড় ভাই আবু রাশিদুর রহমান প্রধান একজন থানা কমান্ডার হিসেবে কাজ করছিল। এপ্রিলের 7 তারিখে পাক আর্মি নীলফামারী দখল করে নিলে এই প্রতিরোধ ছত্রভঙ্গ হয়ে যায়। আর অনেকের সঙ্গে আবু ইন্ডিয়ায় চলে যায়। পাওয়ার তার মাকে নিয়ে কাছাকাছি এক গ্রামে চলে যায়। বাবাও আলাদাভাবে ইন্ডিয়া গিয়ে 3 মাস পর আবার নীলফামারীতে ফিরে আসেন। মাকে নিয়ে পাওয়ারও নীলফামারীতে চলে আসে। নীলফামারী থেকে ইন্ডিয়াতে প্রায় প্রায় লোক যাতায়াত করে। লোকমুখে খবর পেয়েছে আবু এখন স্বাধীন বাংলা বেতারে কাজ করছে। ডাক্তার একে খান 1 মাসের ছুটি নিয়ে রাজশাহী থেকে ঢাকা এসে পৌঁছেছেন আজ সন্ধ্যায়। আগস্ট 4, 1971 বুধবার। আজকাল দিনরাতগুলো একেবারে ঠাসা, ঘটনা দিয়ে, মেহমান দিয়ে, নানা রকম পিলে চমকানো শব্দ দিয়ে। ওই পিলে চমকানো শব্দগুলো কানে না এলে আমাদের ভালোই লাগে না। রাতে ওই শব্দ শুনলে তবে আমাদের আরামে ঘুম আসে। এটা শুধু আমার কথা নয়, দাদাভাই বলেন এ কথা, মুর্তুজা বলেন এ কথা, বাঁকা বলেন, ফকির বলেন, পরিচিত বন্ধুবান্ধব অনেকেই হাসতে হাসতে বলেন ভ্যালিয়ামের বিক্রি কমে গেছে, ওই শব্দেই আজকাল চমৎকার ঘুম আনে। কোনো রাতে ওই শব্দ না শুনতে পেলে বরং আতঙ্ক জাগে। তবে কি না, ওরা ধরা পড়েনি। সন্ধ্যা রাতে যদি বা কোনো কারণে মিস যায়, তো মাঝরাতে হঠাৎ বুম করে বিরাট এক শব্দ চারদিক কাঁপিয়ে আমাদের উদ্বিগ্ন স্নায়ুতে আরামের স্নিগ্ধ প্রবাহ বইয়ে দেয়। ঢাকায় বিচ্ছুদের কাজ কারবার ক্রমেই দুঃসাহসিক হয়ে উঠেছে। এই তো গতকাল সন্ধ্যার আগে দিয়ে স্টেট ব্যাংকের গেটে মিলিটারি পুলিশের নাকের ডগায় পথচারীদের চোখের সামনে কয়েকজন বিচ্ছু বোমা মেরে পালিয়ে গেছে। একটাকেও ধরতে পারেনি মিলিটারিরা। ছেলেগুলির জানের ভয় বলতে কিছুই নেই। গ্রেনেডের মতোই জানটাকেও হাতের মুঠোয় নিয়ে চলে ওরা। স্বাধীন বাংলা বেতারে শুনি যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করছে তারাও এমনই অসম সাহসী। মরলে শহীদ, বাঁচলে গাজী। জানের কোনো পরোয়া নেই। জীবন মৃত্যু সত্যি সত্যি ওদের পায়ের ভৃত্য। স্বাধীন বাংলা বেতারে গান বাজছে। তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। ঘরবাড়ির ঠিকানাবিহীন, দিনরাত্রির বোধবিহীন, অথই সাগরী দিক চিহ্নহীন জানবাজ ওই নবীন মাঝিদের কথা মনে করে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আগস্ট 6, 1971 শুক্রবার। আজ আমার জ্বর এসেছে। পরশু থেকে একটু একটু ঠান্ডা লেগেছিল, ঠিক কেয়ার করিনি। রোজকার মতোই ঘরের কাজ, বাইরের ছুটোছুটি সব করে গেছি। শরীর তা সইবে কেন? দুপুরে খুকু এসে গোশত আর একটা নিরামিষ রেঁধে দিয়ে গেছে। বারেক কোনো মতে ভাতের ফ্যান গালতে পেরেছে। আমি সারাদিন ডাইনিং রুমে আমার চৌকিটাতে। বিকেলে মা এসেছিলেন। এত ঘন ঘন অসুখ হচ্ছে, তার আর দোষ কি? এই ধরনের কিছু একটা বিড়বিড় করে বলে কথা শেষ না করে চুপ করে গেলেন। মা সহজে মনের ভাব চাপতে পারেন না, মুখে খই ফোটে। কিন্তু আজ তিনি যেন নিজেই জোর করে নিজের মুখ বন্ধ করে রাখলেন। তবে কুচকানো ভুরু, টেপা ঠোঁট আর সর্ব অবয়বের কাঠিন্য থেকে আমার প্রতি তার অসহনীয় অথচ নীরব অভিযোগ ও অভিমান ফুটে বেরোতে লাগল। তার পেটের মেয়ে হয়ে তার কাছে রুমির কথা গোপন রেখে ভেতরে ভেতরে ক্ষয় হয়ে যাচ্ছি, তার সঙ্গে আলাপ করে মনের ভাব হালকা করছি না, এটা তিনি চোখের সামনে দেখে আর যেন সইতে পারছেন না। আবার কিছু বলতেও পারছেন না আমার কঠিন নীরবতার কারণে।
আগস্ট ৮, ১৯৭১, রবিবার। আজ জ্বর নেই, কিন্তু শরীর এখনও বেশ দুর্বল। সকাল থেকে মেহমানের ভিড় বাড়িতে। একে একে এসেছেন দাদাভাই, মর্তুজা, ফকির, নূরজাহান, মান্নান, শরীফের আরও 2 ইঞ্জিনিয়ার বন্ধু ওয়াহিদ ও মিকি, লালু, ডাক্তার, শানু, খুকু, অ্যাডভোকেট মোল্লা, চিশতি। এতগুলো মেহমান সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। কিন্তু আলোচনার বিষয় একটাই, গতকাল সন্ধ্যার পর ফার্মগেটের মিলিটারি চেকপোস্টে গেরিলা অপারেশন। ফার্মগেটের মিলিটারি চেকপোস্টটা বেশ বড় সড়ো। ওখানকার ট্রাফিক আইল্যান্ডের মাঝখানে 2টো তাঁবুতে অনেকগুলো মিলিটারি পুলিশ। কাছাকাছি ফুটপাতে লাইট মেশিনগান হাতে মিলিটারি। একটু দূরে গ্রিন রোডে ঢোকার মুখে মোড়ে একটা সিনেমা হল তৈরি হচ্ছে, সেটার মাথাতেও লাইট মেশিনগান হাতে এক মিলিটারি। অর্থাৎ সব মিলিয়ে এলাহি ব্যাপার স্যাপার। এইরকম মারাত্মক বিপজ্জনক জায়গায় বিচ্ছুরা যে কাণ্ডটি করল, সেটাও এলাহি কাণ্ড কারখানায় বটে। মর্তুজার চোখ বড় বড় করে বললেন, কি কাণ্ড দেখুন তো, কি বুকের পাটা! ওই রকম কড়া সিকিউরিটির মধ্যে 10-12টা খানসেনা মেরে দিয়ে চলে গেল। দাদাভাই খুশিতে হাসতে হাসতে বললেন, তাও চোখের পলকে, 1 মিনিটও লেগেছে কিনা সন্দেহ। ফকির বললেন, ওদের কাছে নিশ্চয়ই মেশিনগান ছিল? মিকি বলল, অবশ্যই, ব্রাশ ফায়ার ছাড়া অত অল্প সময় অতগুলি শেষ করে পালানো যায়? শরীফ মুচকি হাসল, তা নইলে আর বিচ্ছু বলছে কেন ওদের? নূরজাহান বলল, ধরা পড়েনি তো কেউ। মান্নান প্রায় ধমকে উঠল, কি যে বলো তুমি, ওদের ধরা যায়? আমি বললাম, ওদের চোখেও দেখা যায় না। কদিন আগে চরমপত্রে এই নিয়ে বলেছে। জামি, বল না। জামি বেশ ভালো ক্যারিকেচার করতে পারে, ওর স্মরণশক্তিও বেশ তীক্ষ্ণ। মাঝে মাঝেই চরমপত্রের 2-4 লাইন আওড়ায়। এখন এতগুলো চাচির সামনে প্রথম একটু লজ্জা পেল, তারপর চরমপত্রের গলা নকল করে বলতে লাগলো, 4 মাস ধরে ফাইট করানোর পর হানাদার সোলজাররা তাকে কমান্ডার জিগাইছে মুক্তিবাহিনীর বিচ্ছুগুলা দেখতে কিরকম, এই বিচ্ছুগুলা কিরকম কাপড় পেন্দে, এইসব না জানলে কাগলকে ফাইট করমু, আর দুশ্মনকে খালি চোখে দেখতে পাই না কেন? মনটা বেশ ফুরফুর করছে। সন্ধ্যার মুখে বাগানে বসে শরীফ, ফকির, আমি গল্প করছিলাম। ফকির দুপুরের বাড়ি যাননি, আমাদের সঙ্গে খেয়েছেন। গেটের সামনে রিক্সা থেকে নামলো লালু। একটু অবাক হলাম, সকালেই বেরিয়ে গেল, আবার এসেছে, কি ব্যাপার? কোনো খারাপ খবর নয় তো? মনে হয় না, কারণ তার মুখ চাপা হাসিতে উদ্ভাসিত। রিক্সা থেকে নেমে দাঁড়ালো না। বাবু, একটু ভেতর এসো বলে সোজা ঘরে চলে গেল। আমি পিছু পিছু উঠে এলাম। লালু খুব আস্তে বলল, রুমে এসেছে আমাদের বাড়িতে, শরীফ ভাইকে গিয়ে নিয়ে আসতে বলেছে। হঠাৎ যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। দাঁড়িয়ে থাকতে পারলাম না, চেয়ারে বসে পড়লাম। বাইরে ফকির রয়েছেন শরীফের সাথে। মিনিট খানেক ঝিম মেরে বসে রইলাম। তারপর বাইরে বেরিয়ে বললাম, মার হঠাৎ টাকার দরকার হয়ে পড়েছে, তাই লালুকে পাঠিয়েছেন। ওকে টাকা দিলাম, তুমি একটু গাড়ি করে পৌঁছে দিয়ে এসো, সন্ধ্যা হয়ে গেছে। জামি হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, সারাদিন বসে আছি আব্বু, আমিও একটু ঘুরে আসি তোমার সঙ্গে। ওরা দুজনে লালুকে নিয়ে চলে গেল। আমি স্থির হয়ে বুঝতে পারছি না, মনে হচ্ছে 103 ডিগ্রি জ্বর গায়ে। কান, গলা, চোখ সব যেন গনগন করছে। ফকির বোধহয় কিছু আঁচ করে বললেন, সারাদিন বাড়ি ছাড়া, আমিও যাই এবার। সঙ্গে সঙ্গে ঘাড় হেলিয়ে হাত কপালে তুলে বললাম, আচ্ছা, খুদা হাফেজ। সদর দরজা বন্ধ করে একবার রান্নাঘরে উকি মেরে দেখলাম বারেক কি করছে। সে নিবিষ্ট মনে চুলার সামনে কিছু একটা করছে। দোতলায় ওঠার সিঁড়ির মুখে একটা দরজা আছে, এটা দিয়েও বাইরে বেরোনো যায়। এই দরজার কাছে সিঁড়িতে দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করতে লাগলাম, হে ঈশ্বর, এখন যেন কেউ বেড়াতে বা ফোন করতে না আসে। বুক দূর দূর করছে, এই প্রতীক্ষার উদ্বেগ আর সহ্য হয় না। গাড়ির শব্দ পেলাম, গাড়ি এসে পড়ছে, থামল। নিঃশব্দে দরজাটা খুলে দিয়েই দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে দোতলায় বেডরুমে চলে গেলাম। রুমে এসে ঢুকল ঘরে। রুমির মুখ ভর্তি দাড়ি, চুল ঘাড় পর্যন্ত লম্বা, তামাটে গায়ের রং পুড়ে কালচে, দু চোখে উজ্জ্বল ঝকঝকে দৃষ্টি, গোফের জঙ্গল ভেদ করে ফুটে রয়েছে সেই ভুবন ভোলানো হাসি। রুমি 2 হাত বাড়িয়ে এগিয়ে এলো, ওকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। রুমি ফিসফিস করে বলল, আমার থামো থামো,
দাদা শুনতে পাবে, তোমার কান্না শুনলে ঠিক সন্দেহ করবে। দরজার পর্দা পেরিয়ে সিঁড়ির সামনের চারকোনা মাঝারি হল, সেখানে ইজি চেয়ারে বাবা শুয়ে থাকেন। শরীফ আর জামি এক দৃষ্টিতে রুমির দিকে চেয়ে নীরবে দাঁড়িয়ে আছে। রুমি একবার আমার দিকে আরেকবার শরীফের দিকে তাকিয়ে বলল, দেখলে কেমন তোমাদের বিবাহবার্ষিকীর আগের দিনটাতে এসে গেলাম। একটু সামলে নিয়ে বললাম, সোজা বাড়িতে এলি না কেন? আবেগের উচ্ছ্বাস কমতেই কল্পনার চোখে ভেসে উঠল মায়ের মুখের বিজয়িনীর হাসি, সেই সঙ্গে না বলা উচ্চকিত বাণী, কেমন এবার হলো তো? আমাকে বলা হয়নি, এখন তো সব ফাঁস হয়ে গেল। রুমি বলল, কি জানি, ভয় পেলাম রিস্ক নিতে, যদি গলির মোড়ে কোনো মিলিটারির সামনে পড়ে যাই, যদি সন্দেহ করে। মাসুম বাসায় ছিল না, সে যখন ফিরল তখন আমাদের আবেগ প্রশমিত। রুমি দাদার সাতকাহন প্রশ্নের অলিক সব জবাব দিয়ে বাথরুমে ঢুকেছে গোসল করতে। আমরা স্থির করলাম মাসুমের কাছে সত্য গোপন করব না, করা সম্ভব না এক বাড়িতে থেকে। রাতে খাওয়া দাওয়ার পর আমাদের বিছানায় সবাই গোল হয়ে বসলাম। বললাম, এবার বল তোর কাহিনী। রুমি একটু হাসল। কাহিনী যা তা প্রায় রূপকথার মতোই। মেলাঘরে গিয়ে দেখি ঢাকার যত কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ধানমন্ডি গুলশানের বড়লোক বাপের গাড়ি হাঁকানোর ছেলেরা, খেলার মাঠের চৌকস ছেলেরা, ছাপোষা চাকুরে বাপের ছেলেরা সবাই ওখানে জড়ো হয়েছে। সবাই যুদ্ধ করার জন্য গেছে। ওখানে গিয়ে আমার আগের চেনা কত ছেলেকে যে দেখলাম। ঢাকা থেকে আগরতলার দিকের এই বর্ডারটা সবচেয়ে কাছে বলে ঢাকার প্রায় সব ছেলেই এই রাস্তা দিয়ে বর্ডার ক্রস করে। তারপর সেক্টর 2 উপর দিয়ে অনেকে অন্য সেক্টরে চলে যায়। ঢাকা জেলা কিন্তু সেক্টর 2 আন্ডারে, তাই আমরা বেশিরভাগ ঢাকার ছেলেরা সেক্টর 2তেই আছি। দেশের চারদিকে বর্ডার ঘিরে যুদ্ধ চলছে। বর্ডারের ঠিক ওই পাশেই ভারতের মাটিতে আমাদের সেক্টরগুলোর হেডকোয়ার্টার্স। রেগুলার বাংলাদেশ আর্মির পাশাপাশি আমরা আছি গেরিলা বাহিনী। স্বাধীন বাংলা বেতার, আকাশবাণী, বিবিসি থেকে তো এসবই শুনে আসছি, কিন্তু সে যেন নেহাত শোনা কথা ছিল। বিশ্বাস করতাম, সত্য বলে জানতাম, কিন্তু তবু যেন মন ভরছিল না। এখন রবির মুখে সমস্তটাই শুনে একেবারে বুকের ভেতর গেঁথে গেল। খানিক পর একটু উসখুস করে রুমি বলল, আম্মা, আমি কিন্তু সিগারেট ধরে ফেলেছি। তোমাকে প্রমিস করেছিলাম যে ধরবার আগে জানাবো, তা আর হলো না। মনে পড়ল রুমি যখন ক্লাস 8-এ পড়ে তখনই বলেছিলাম, দেখ, সিগারেট যদি খাবি তো বলে কয়ে খাবি, নইলে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাবে আমি জানবো না, তারপর আমার বান্ধবী এসে বলবে রুমিকে সিগারেট খেতে দেখলাম, সে আমার সইবে না। রুমি বলেছিল, আম্মা, আব্বু যখন খায় না খুব সম্ভব আমিও ধরব না, তবে যদি ধরি তবে তোমাকে আগে জানাবো। এখন রুমি হাসতে হাসতে বলল, ওখানে সিগারেট না ধরে উপায় নেই আম্মা, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না অ্যাকশনে গেলে, অনেক সময় না খেয়েও থাকতে হয়, কাছে ভিতে কোনো খাবারই জোটে না। এই সিগারেটটা একমাত্র জিনিস যা সঙ্গে রাখা যায়। আমার তোমার সামনে খাবো না আড়ালে যাব? আমার চোখ পানিতে ভরে গেল। ফেব্রুয়ারি মাসে, মাত্র 6 মাস আগে আমাদের এই বাড়িতেই আমার সামনে সিগারেট ধরাবার অপরাধে ইশরাককে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। বন্ধুর অপরাধে রুমিকেও কম বকুনি খেতে হয়নি। এখন ধরা গলায় বললাম, না, সামনেই খা, অল্প কদিনের জন্য এসেছিস, সিগারেট খাবার সময়টুকু তোকে আড়াল করতে চাইনি। রুমি একটা সিগারেট ধরিয়ে বলল, আম্মা, ডককে তোমার মনে আছে? সেই যে গত বছর ডিসেম্বরে আমরা বরিশালের চরে রিলিফ ওয়ার্ক করতে গিয়েছিলাম। মনে আছে, সেই যে নতুন পাশ করা, নতুন বিয়ে করা ডাক্তারটা, আসল নাম আখতার আহমেদ, তার কি হয়েছে? সেই ডক সেক্টর 2-তে আছে, তার বউও। বলিস কি, অদ্ভুত যোগাযোগ তো। শুধু কি এইটুকু? আরও আছে, লুলু আপা, টুলু আপা ওখানে। ওরা ওখানে কি করছে? সেক্টর 2-তে একটা হাসপাতাল করা হয়েছে, ডক ওখানকার ডাক্তার, খুকু ভাবি, লুলু আপা, টুলু আপা ওখানকার নার্স। শুনে আমি চমৎকৃত। রুমির কপালটা নেহাত ভালো বলতে হবে, অচেনা জায়গায় গিয়ে ওর প্রিয় কয়েকজন পরিচিত মানুষকে পেয়েছে। গত বছর নভেম্বরে গোর্কির পর বেগম সুফিয়া কামালের নেতৃত্বে একটা রিলিফের দল বরিশালের কয়েকটা বিধ্বস্ত চরে রিলিফ ওয়ার্ক করতে যায়। সে দলে ছিল সদ্য পাশ করা ডাক্তার আখতার আহমেদ, ডক, রুমি, সুফিয়া কামালের 2 মেয়ে লুলু টুলু, কাজী নুরুজ্জামানের স্ত্রী সুলতানা জামান এবং 2 মেয়ে নায়লা এহমার ও লুবনা মারিয়াম, রেবা মিনি ভাইয়ের বড় ছেলে জাহির এবং আরও অনেকে। এই রিলিফ ওয়ার্কের সময় থেকে এই রুমি ওদের সকলের সঙ্গে, বিশেষ করে ডক, তার বউ খুকু,
লুলু ও টুলুর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে। রুমি বলল, আরও মজা কি জানো আম্মা, আমি ঢাকা থেকে যাই 14 জুন, লুলু টুলু আপারে অনেকে মিলে একটা বিরাট দল যায় 15 জুন। 13 জুন আমি ওদের বাসায় দেখা করতে গিয়েছিলাম, কিন্তু কেউ কাউকে যাওয়ার কথা বলিনি। আমরা যাই মনু ভাইদের সঙ্গে, ওদের দলকে নিয়ে যায় শাহাদাত ভাই, ওরা সোনামুড়ার হাসপাতালে যায়। 3-4 দিন পর আক্তার ভাই ওদেরকে নিয়ে মেলাঘরে আসে, তখন নাটকীয়ভাবে ওদের সঙ্গে আমার দেখা। আক্তার কোন সময় দিকে যায়? ক্র্যাকডাউনের পরপরই। আক্তার ভাইয়ের কাহিনী তো আরও রোমাঞ্চকর। আক্তার ভাই এবছর জানুয়ারি মাসে আর্মিতে ডাক্তারের চাকরি পেয়েছিল। কুমিল্লায় 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ওর পোস্টিং হয়েছিল। মার্চের মাঝামাঝি ওই 4th ইস্ট বেঙ্গলের 2টো কোম্পানিকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়। মেজর সাফায়েত জামিল, আক্তার ভাই এরাও ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান। আসলেই বদলি করাটা পাকিস্তানদের একটা ষড়যন্ত্র ছিল। খালেদ মোশাররফকেও মার্চের শেষে কুমিল্লায় ওই 4th ইস্ট বেঙ্গলে বদলি করা হয়। তার আগে খালেদ ভাই ঢাকায় কোন এক ব্রিগেড মেজর ছিলেন। ক্র্যাকডাউনের ঠিক আগে আগে খালেদ ভাইকে তার কমান্ডিং অফিসার একটা ছুতো করে সিলেটের শমশেরনগরে পাঠিয়ে দিল। ওখানে নাকি নকশালরা ভারত থেকে ঢুকে উৎপাত করছে, তাদের দমন করার জন্য এক কোম্পানির সৈন্য নিয়ে তাকে যেতে বলা হলো। খালেদ ভাই ঠিকই সন্দেহ করেছিলেন পাকিস্তানিরা কিছু একটা সাংঘাতিক ষড়যন্ত্র আঁটছে। ব্রাহ্মণবাড়িয়ায় 2 কোম্পানির সৈন্য পাঠানো হয়েছে, আবার তাকে এখন আরেক কোম্পানির সৈন্য নিয়ে শমশেরনগর যেতে বলা হয়। খালেদ ভাই বুঝতে পারছিলেন এভাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে কোম্পানি এদিক ওদিক সরিয়ে দুর্বল করে দেওয়া হচ্ছে। খালেদ ভাই একটু সাবধান হয়েছিলেন, যার জন্য তার জীবন বেঁচে যায়। তিনি মেইন রোড দিয়ে না গিয়ে অন্য একটা কাঁচা রাস্তা ধরে শমশেরনগর যান। গিয়ে দেখেন কোথায় কি নকশালদের চিহ্ন মাত্র নেই। পরে জানতে পারেন মৌলভীবাজারের মেইন রোডের পাশে এক কোম্পানি পাকিস্তানি সৈন্য লুকিয়েছিল খালেদ ভাইদের এমবুশ করার জন্য। এদিকে ব্রাহ্মণবাড়ি হয়েছে কি, মেজর সাফায়েত জামিল, আক্তার ভাই আর অন্য যারা ছিলেন সবাই জেনে গেছেন ঢাকায় কি হয়েছে, কুমিল্লা ক্যান্টনমেন্টে কি হয়েছে। রাগী উত্তেজনায় তাদের রক্ত টকবক করে ফুটছে। কাজেই 27শে মার্চ সকালেই সাফায়েত জামিলের সঙ্গে আক্তার ভাই এবং অন্য সবাই রিভোল্ট করে ওখানকার পাকিস্তানি অফিসারদের গ্রেপ্তার করে ফেলেন। সাফায়েত জামিল আগেই আক্তার ভাইকে একটা স্টেন গান ইস্যু করিয়ে দিয়েছিলেন লুকিয়ে, কারণ ডাক্তারদের অস্ত্র দেবার কোনো নিয়ম ছিল না। ওদিকে মেজর খালেদ মোশাররফও শমশেরনগর থেকে ফেরত এসে সাফায়েত জামিলদের সঙ্গে যোগ দেন। জানো আম্মা, আক্তার যখন ওদের সঙ্গে ঘুরতে থাকে তখন সে কিন্তু খুকু ভাবির কোনো খবরই জানত না। খুকু ভাবি কুমিল্লায় ছিল। খালেদ মোশাররফের সঙ্গে আক্তার ভাই সিলেটের তেলিয়াপাড়ায় চলে যায়। সেখানকার চা বাগানে খালেদ ভাই ঘাঁটি করে। সেখানে নিত্য নতুন ছেলেরা জড়ো হতে থাকে ট্রেনিং নেবার জন্য। খালেদ মোশাররফ আক্তার ভাইকে বলে, তোমার তো এখন কোনো কাজ নেই, তুমি আপাতত এই ছেলেদেরকে ট্রেনিং দিতে শুরু করো। ট্রেনিং কোম্পানি হলো, আক্তার ভাই তার কমান্ডার। ক্যাপ্টেন হায়দারও কিন্তু ওইরকম সময় কুমিল্লা থেকে পালিয়ে তেলিয়াপাড়ায় চলে যায় পায়ে হেঁটে। তেলিয়াপাড়ায় 2nd বেঙ্গল আর 4th বেঙ্গলের বহু বাঙালি মিলিটারি অফিসার পালিয়ে গিয়ে জড়ো হয়। নাদিমের আব্বাও প্রথম পালিয়ে এই তেলিয়াপাড়াতেই যান। মেজর জিয়াও তেলিয়াপাড়াতে গিয়েছিলেন খালেদ ভাইদের সঙ্গে মিটিং করার জন্য। কিছুদিন পর খালেদ মোশাররফ যখন ভারতের ভেতর সোনামুড়ায় তার ঘাঁটি সরিয়ে নিয়ে যায়, তখন আক্তার ভাইও সেখানে যায়। খালেদ ভাই এবার তার ক্যাম্প হাসপাতাল তৈরির উদ্যোগ নিতে বলে। ততদিনে বর্ডারে বেশ যুদ্ধ হচ্ছে, 2-1 করে মুক্তিযোদ্ধা জখমও হচ্ছে। সোনামুড়ায় একেবারে বর্ডার ঘেঁষে শ্রীমন্তপুর বলে একটা বর্ডার আউটপোস্ট আছে। সেইটার কাছে একটা স্কুল ঘরে খালেদ মোশাররফ তার ক্যাম্প করেছে। পাশে একটা গোয়ালঘর আক্তার ভাইকে দেওয়া হলো রোগী দেখার ব্যবস্থা করার জন্য। আক্তার ভাই 2টো লম্বা তক্তা জোগাড় করে ঘরের দুপাশে খুঁটির উপর পাতল। একটা হলো রোগীর বেড, অন্যটায় ওষুধপাতি, গজ, ব্যান্ডেজ এসব সাজিয়ে রাখল। সেটাই হলো সেক্টর 2 প্রথম 1 বেডের ক্যাম্প হাসপাতাল। পরে সোনামুড়া ফরেস্ট ডিপার্টমেন্টের একটা বড় ডাকবাংলায় হাসপাতাল ছড়িয়ে নেওয়া হয়। এখন হাসপাতাল আস্তে আস্তে বড় হচ্ছে, আরও অনেক ডাক্তার নার্স এসে যোগ দিচ্ছে। খুকু কবে গেল? আক্তার ভাই শ্রীমন্তপুর থাকার সময় কুমিল্লায় মুক্তিযুদ্ধ পাঠিয়ে খুকু ভাবির খবর বের করে, তারপর তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেটা এপ্রিলের মাঝামাঝি কি তার একটু পরে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, সত্যি রূপকথার চেয়েও রোমাঞ্চকর এইসব কাহিনী শুনে বড় ভালো লাগছে। তুই যে ওখানে গিয়ে আপনজন পেয়েছিস তাতে আমার শান্তি। তা সোনামুড়া থেকে মেলাঘর কত দূর, প্রায়ই যাস নাকি? হাসপাতাল তো এখনো সোনামুড়ায় নেই, জায়গাটা বর্ডারের খুব কাছে ছিল। ওখান থেকে দারোগা বাগিচা বলে একটা জায়গায় সরানো হয়, এখন বিশ্রামগঞ্জ বলে আরেকটা জায়গায় সরানো হয়েছে। এখানেই স্থায়ীভাবে থাকবে বলে ঠিক করেছে। মেলাঘর থেকে মাইল 8 দূরে। আমি মাঝে মাঝে ছুটি নিয়ে যাই ওখানে। কীরকম হাসপাতাল?
বেড়ার ঘরে বাঁশের মাচার বেড, তাতে খড়ের গদি। ডাক্তার নার্সদের থাকার জায়গায় ওরকমই, বেড়ার ঘরে মাচায় বেড। আক্তার ভাই শুধু ডাক্তারই করেন না, ফাঁক পেলে স্টেন গান হাতে অ্যাকশনেও বেরিয়ে যায়। একবার হলো কি, হাসপাতালে ওষুধপত্র নেই, আক্তার ভাই একটা জিপে করে কয়েকজন মুক্তিযুদ্ধের সঙ্গে নিয়ে এক জায়গায় বর্ডার ক্রস করে ইস্ট পাকিস্তানের ভেতর ঢুকে একটা হাসপাতাল লুট করলো। ফ্রিজ থেকে শুরু করে ওষুধপত্র, অপারেশনের যন্ত্রপাতি, গজ, ব্যান্ডেজ সব একেবারে সাফ তুলে নিয়ে এলো। আবার মজা করে একটা রসিদ লিখে এলো, বাংলাদেশের সৈন্যদের ব্যবহারের জন্য এসব জিনিস নেওয়া হলো। মেলাঘরে তোরা থাকিস কিভাবে, কি খাস, মানে জায়গাটা কিরকম, গ্রাম না আধা শহর? গ্রামও না আধা শহরও না, একেবারে পাহাড়ি জঙ্গলে জায়গা। টিলার উপর বেড়ার ঘর, তাঁবুতে আমরা সবাই থাকি। খাওয়া দাওয়ার কথা আর জিজ্ঞেস করো না, ওটার কষ্টটাই সবচেয়ে বেশি। জামি ফোড়ন কাটলো, তুমি তো আবার খেতে ভালোবাসো। কি খাবার দেয় সাধারণত? ভাত আর ডাল, কখনো লাবড়া, কখনো মাছ। সকালের নাস্তা রুটি আর ঘোড়ার ডাল। আমি আতকে উঠলাম, ঘোড়ার ডাল, সে আবার কি? চোকলা মোকলা শুদ্ধ এক ধরনের গোটা গোটা ডাল, নর্মাল টাইমে বোধহয় ঘোড়াকে খাওয়ানো হয়। আর রুটি, জানো আম্মা, কতদিন সেই রুটির মধ্যে সেঁকা পোকা পেয়েছি। পেয়ে কি করতিস, রুটি ফেলে দিতিস? ফেলে দেব? তুমি কি পাগল হয়েছ আম্মা? ওই পোকাটা নখ দিয়ে খুঁটে ফেলে দিয়ে রুটি খেয়ে নিতাম। আমি একটা নিঃশ্বাস চাপলাম। এই রুমি, যে প্লেট বা গ্লাস আমার চোখে ঝকঝকে পরিষ্কার মনে হতো, তার মধ্যেও সে এক কণা ময়লা আবিষ্কার করে ফেলতো, আবার ধোয়াতো। তার জন্য গমের আটা দুবার করে চেলে নিতে হতো। ডাল যে কতবার ধুতে হতো তার হিসাব নেই, কারণ রান্না করা ডালে একটা খোসা দেখলেই সেই ডাল আর সে খাবে না। কিন্তু যাই বল আম্মা, ওই খাবার কি যে অমৃতের মতো লাগতো। ওই খাবারও তো সব দিন জুটত না। কতদিন গাছ থেকে কাঁঠাল পেড়ে খেয়ে থেকেছি, মাঠ থেকে তরমুজ, বাঙ্গি, আনারস এসব তুলে খেয়ে থেকেছি। যুদ্ধ মানুষকে কিরকম বদলে দেয়, নইলে তোর মতো খুঁতখুঁতে পিটপিতে ছেলে। রুমি একটু দুষ্ট হেসে বলল, যুদ্ধ সত্যি মানুষকে বদলে দেয় মা, নইলে তোমার মতো কট্টর মা ও। আমি হেসে ফেললাম। থাম, হয়েছে, এখন বল মেলাঘরে কি কি ট্রেনিং নিয়েছিস? ওইটা বলা যাবে না, শুধু এটুকু জেনে রাখো ক্যাপ্টেন হায়দার আমাদের কমান্ডো টাইপ গেরিলা ট্রেনিং দিয়েছে, এবং আমরা কিছু নির্দিষ্ট কাজের ভার নিয়ে ঢাকা এসেছি। এর বেশি আর কিছু জানতে চেও না। জামিয়ার মাসুম ঢুলছে। শরীফ হাই তুলে বলল, রাত 3টে, এখন শোয়া যাক, বাদ বাকি আগামীকাল শোনা যাবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, আজ ৮ম পর্ব। আমাদের একটি নতুন ইনিশিয়েটিভ আছে, গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। সেখানে আমরা নিয়মিতভাবে ছোট গল্প দিয়ে যাচ্ছি। আপনারা যারা ছোট গল্প পছন্দ করেন তারা সেখানে সাবস্ক্রাইব করতে পারেন, নিয়মিতভাবে গল্প পাবেন, আশা করছি ভালো লাগবে। যারা গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে হেল্প করতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আপনারা বেশি বেশি করে বই পড়বেন, নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।